কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দেবযানী। কোভিড-19 যেভাবে থাবা বসাচ্ছে তাতে আমাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে। হাসপাতালে গেলে আমরা বেড ঠিকঠাক পাবো তো, কিংবা ভেন্টিলেটর ঠিকঠাক মতন আছে তো, টেস্ট কিট, স্যানিটাইজেশন, মাস্ক, এই সমস্ত শব্দগুলো আস্তে আস্তে আমাদের ঘিরে ধরছে। আমরা ভয় পেয়ে যাচ্ছি। কিন্তু তার মধ্যেও আশার আলো যে এই সমস্ত ইলেকট্রনিক্স গুডস যারা তৈরি করছে তাদের জন্য কিন্তু একটা বড় দিগন্ত রয়েছে। এই নিয়ে যদি পড়াশুনো করা যায় তাহলে কিন্তু বড় আশার আলো তৈরি হতে পারে ছাত্রছাত্রীদের জীবনে। কি হতে চাই অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে ইলেকট্রনিক্স শিল্পের অগ্রণী ভূমিকা ও ভবিষ্যৎ। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন, একেবারে ধারে রয়েছেন ডক্টর আবিলি ব্যানার্জি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এবং আমার পাশে রয়েছেন প্রফেসর অনিলেশ দে, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর আজকে এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন তাদেরকে বলি যে আপনারা ফোন করতে পারেন 24235222 এবং 24235223 এই নম্বরে। আলোচনায় যাব, তবে শুরুতেই একটা ব্রেক নিতে হচ্ছে। কি হতে চাই অনুষ্ঠানে আজকে আমাদের বিষয়টা আরো একবার বলে দিই। বর্তমান প্রেক্ষাপটে ইলেকট্রনিক্স শিল্পের অগ্রণী ভূমিকা এবং ভবিষ্যৎ। আমাদের বিশিষ্ট অতিথিরা রয়েছেন স্টুডিওতে। আলোচনায় যাব এই যে সমস্ত যন্ত্রপাতি তৈরি হচ্ছে বা লাগছে তার জন্য একটা বিরাট মার্কেট রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা কি এবং কতটুকু? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড-19। এই পরিস্থিতিতে যে আপনি কোয়েশ্চেনটা করলেন সেটা একটা অত্যন্ত রেলেভেন্ট কোয়েশ্চেন। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আজকে যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, সর্বপ্রথম আমরা একটা মাস্ক ইউজ করছি, যেটা আমরা বলছি ম্যাক্সিমাম লোকেরা যেটা ইউজ করছে সেটা হচ্ছে N95। তারপরে ধরুন আমরা কোনো শপিং মলে যাই, কি কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে যাই, কিংবা একটা কোনো অর্গানাইজেশন, ব্যাংক, কোনো জায়গায় গেলে প্রথমে যেটা ইউজ করতে দেখি আমরা সেটা হচ্ছে একটা ইনফ্রারেড বডি থার্মোমিটার স্ক্যানার, যেটাকে আমরা ওয়্যারলেস থার্মোমিটার গান বলি। তারপরে অর্গানাইজেশনে ঢোকার জন্য এখন আনলক ফেজ যেহেতু, তো ম্যাক্সিমাম জায়গায় অর্গানাইজেশনে একটা সেলফ অটোমেটেড যেটা স্প্রেইং স্যানিটাইজার মেশিন সেগুলো ইনস্টল করা হচ্ছে। আমরা সেলফ অটোমেটেড স্যানিটাইজিং মেশিন ইউজ করছি বাড়িতেও, মিনি ভার্সন পাওয়া যাচ্ছে। তারপরে ধরুন আমরা রেগুলার নিউজ পেপার আর্টিকেলে পড়ি ড্রোনের মাধ্যমে মনিটর হচ্ছে, ড্রোনের মাধ্যমে স্যানিটাইজার স্প্রে হচ্ছে। এই সব যে নানান ইকুইপমেন্ট ডিভাইসেস আমরা এই যে কোভিড-19 এর সময় ইউজ করছি, সেই ডিভাইসেস গুলো কিন্তু আমরা তৈরি হচ্ছে, তার বেসটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এর মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো ডিজাইন, ডেভেলপ আর ম্যানুফ্যাকচার করছি। এবার এই ইকুইপমেন্ট গুলোর সঙ্গে আমরা অনেক কিছু টেকনোলজি অ্যাড করছি। ধরুন সিসিটিভি আমরা সবাই জানি, ইনফ্যাক্ট এই যে ওয়্যারলেস থার্মোমিটার গান যেটা আমি বলছিলাম সেইখানে, কিংবা এখন অনেক অর্গানাইজেশনে যে রোবট ধরুন ইউজ করা হচ্ছে ফর ক্লিনিং পারপাস, ফর মনিটরিং, ফর থার্মাল স্ক্যানিং, এইসব যে ইউজ করা হচ্ছে এখানে কিন্তু নানান ডেভেলপ টেকনোলজিও ইউজ করছি। আপনারা হয়তো শুনে থাকবেন আমরা ফেসিয়াল রিকগনিশন একটা প্রসেস টেকনোলজি ইউজ করছি। এবার এই যে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি যেটা আছে সেটার বেস হচ্ছে কিন্তু ডিজিটাল ইমেজ প্রসেসিং। এটা কিন্তু একটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর একটা ভাইটাল সাবজেক্ট। এবার এখানে আমরা যে আরো অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি, ধরুন সবাই জানেন আমরা শুনছি এআই, তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে আইওটি শুনি আমরা, সেটা হচ্ছে আপনার আইওটি। তারপরে আপনি মেশিন লার্নিং, তারপরে পাইথন প্রোগ্রামিং, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, এই নানান ধরনের টেকনোলজি কিন্তু আমরা এই প্রোডাক্টের সঙ্গে অ্যাড করছি। তার
ফলে আমরা একটা নতুন অ্যাডভান্স ডিভাইস পাচ্ছি, আর এই অ্যাডভান্স যে ইলেকট্রনিক ডিভাইস গুলো সেগুলো কিন্তু আমরা ইউটিলাইজ করছি। ধরুন করোনা স্প্রেডিং রুখতে এইগুলো আমরা রেগুলার বেসিসে ইউজ করছি, আর নানান ধরনের আরো ইকুইপমেন্ট ইলেকট্রনিক ডিভাইসেস কিন্তু প্রপোজ করছি, প্রজেক্ট অনেক ধরনের আমরা রেডি করছি। এই সবগুলো কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভব নয়। এটা তো আমি কিছু এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে নর্মাল কোভিড সিনারিওর স্পেসিফিক, কিন্তু যদি আমরা ডে টু ডে লাইফের কথা বলি, একটা বিরাট দিক, একটা বিরাট জগৎ খুলে রয়েছে, রাইট? যেটা আপনি বললেন, মানে নিউ নরমাল, এই আমরা এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে, আমাদের ফিরে তাকানোর কোনো জায়গা নেই, এবং কোভিড আমাদের জীবন থেকে চলে যাবে না, একে নিয়ে চলতে হবে। ডক্টর নীলেশ দে, আপনার কাছে আসবো যে এখন যেটা একটা মানে যেহেতু কোভিড-19 এর মধ্যে দিয়ে চলছি, যে সবার কাছে একটাই যে প্রতিদিন আমরা নিউজে দেখছি যে প্রচুর পরিমাণে মানুষ এফেক্টেড হচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন অনেকে, কিন্তু ভেন্টিলেটর এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু এখনো সবার মনে ভয় আছে যে আমি হসপিটালে যাব, আমি কি পাবো সেটা। সেই জায়গাটা আপনি কি বলবেন, আমরা কতটা পিছিয়ে রয়েছি বা কতটা এগিয়ে চলেছি সেই দিকে? দেখুন, আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার আর যেরকম করোনা এফেক্টেড ডেইলি বেসিসে হচ্ছে, সেই তুলনায় আমাদের ভেন্টিলেটরের সংখ্যাটা কম। আর আমাদের ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে এই ভেন্টিলেটরটাকে ইম্পোর্ট করা হয় বাইরে থেকে। তো বাইরে থেকে আমরা ফার্স্টে ইম্পোর্ট করে আনছি, তারপরে সেইগুলোকে আমরা বিভিন্ন হসপিটালে পাঠাচ্ছি এন্ড ফর দ্য পেশেন্টরা ইউজ করছে। বাট এই কোভিড-19 এর যখন থেকে এই প্যান্ডেমিকটা শুরু হলো, তারপর থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চিন্তা ভাবনা শুরু করলো যে এই জিনিসগুলোকে কোনো স্টার্টআপ হিসেবে বানানো যায় কি ইন্ডিয়াতে, এই মানে এমন কোন স্কিম তৈরি করা যায় যাতে এইসব জিনিসগুলো বানানো যায়। সেই জন্য নতুন নতুন সাধারণ টেকনোলজি তৈরি হচ্ছে, যেমন ব্যাক ভালভ মাস্ক বলেন, কিছু ভেন্টিলেটর তৈরি করার কথা ভাবা হচ্ছে। যেমন মনে করুন যে ভেন্টিলেটর গুলো অটোমেটেড মনিটরিং হবে, যেমন করুন আইদার ইট ইজ আ ক্লাউড বেসড মনিটরিং হবে, বাট ইট ইজ একটা মনে করুন অনেকগুলো পেশেন্টকে মনিটরিং হচ্ছে ভেন্টিলেটর। বেসিক্যালি ওরা এয়ার প্রেশারটাকে ওরা মনিটর করে, মনে করুন সেই জায়গা থেকে ও একটা পার্টিকুলার জায়গায় বসে ওটা রিমোটে সমস্ত পেশেন্টদের মনিটরিং করছে। ম্যান পাওয়ার কম লাগছে, একজন অনেকজনের কাজটা করছে, যেখানে মনে করেন 10টা লোক লাগতো সেখানে একটা লোক লাগছে। তাহলে এই যে জিনিসগুলো নতুন টেকনোলজি আসছে, নতুন প্ল্যানিং হচ্ছে, নতুন স্টার্টআপের কথা বলা হচ্ছে, এই জিনিসগুলো এই কোভিড-19 এর পরে এইগুলো মানে সম্ভাবনা বাড়ছে। তো আমাদের দেশে এই যে ভেন্টিলেটর যেটা তৈরি হচ্ছে এখন, এগুলো হচ্ছে মানে স্টার্টআপ ফেজে আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর স্কিম বার করেছেন, যেমন মনে করুন কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রজেক্ট দিচ্ছেন, ডিএসটি প্রজেক্ট দিচ্ছে, এসিআরবি প্রজেক্ট দিচ্ছে। এরা বলছে যে আপনারা প্রপোজাল দিন আমাদের কাছে, সেই প্রপোজালটা যদি ওদের কাছে ফ্রুটফুল মনে হয়, দে আর ফান্ডিং ফর দ্যাট প্রজেক্ট। তাছাড়া আমাদের যে এমএসএমই আছে, সেই এমএসএমই তেও ওরা চাইছে প্রপোজাল দিক। বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম তৈরি করছে যে ইনোভেশনের কথা চিন্তা করছে, মানে যাতে স্টুডেন্টরা নিজেদের মনে করেন যারা পড়ুয়া তারা যা নিজেদের মধ্যে ইনোভেটিভ করছে। মনে করেন কিছুদিন আগে দেখা গেছে যে আইআইটি বোম্বে থেকে ওরা কিট বার করেছে, টেস্টিং কিট। সো এই ইনোভেশনের যে জিনিসটা এটা খুলে যাচ্ছে, মানে ইলেকট্রনিক্স এর একটা বড় দিক রয়েছে যে শিল্পটার মধ্যে দিয়ে স্টুডেন্টরা এলে কিন্তু তাদের কাছে একটা বড় কর্মক্ষেত্রে বা বড় জগতে তারা পা দিতে পারবে। এখন থেকে শুরু হচ্ছে, এখন থেকে যদি শুরু করা যায় তাহলে তাদের জন্য কিন্তু একটা বড় জায়গা খোলা রয়েছে। ম্যাডাম, আপনার কাছে আসবো যে এই যে আমরা এখনো জানি যে আমাদের দেশে অনেক আগে থাকতেই শুরু হয়ে গেছে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র তৈরি হওয়া, তবুও কোনো কিছু কিনতে হলে, সেটা সামান্য মোবাইল হোক বা একটা রিস্ট ওয়াচ হোক বা টিভি হোক, আমরা একটু বিদেশের ওপর ঝুঁকে পড়ি। কেন? প্রবণতাটা কেন? আসলে এখন আমরা ইলেকট্রনিক্স গুড কিন্তু আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং কিছু কোম্পানিজ আছে, ইনফ্যাক্ট কিছু কোম্পানিজ যারা হয়তো প্রোডাক্ট কিনছে সেগুলোকে অ্যাসেম্বল করছে, করে মার্কেটে হয়তো সেই ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট গুলো দিচ্ছে। কিন্তু পুরোপুরি যে আমরা ম্যানুফ্যাকচারিং এতে একদম ইন্ডিপেন্ডেন্ট সেরকম না। কিন্তু আমাদের এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন ইনিশিয়েটিভ নিয়েছে যে অনেকগুলো ম্যানুফ্যাকচারিং একটা হাব রেডি করবে। যেমন ধরুন এই কোভিড-19 অনেকজন হয়তো আমরা আর্টিকেল পড়েছি কিংবা নিউজ পেপারেও পড়েছি যে চায়নায় অনেকগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে যারা কিন্তু এখন ইন্টারেস্ট শো করছে যে আমাদের ইন্ডিয়ায় এসে ওরা নিজেদের ম্যানুফ্যাকচারিং
একটা সেট আপ রেডি করবে। সেখানে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারও এই প্রজেক্টটা নিয়ে ইনিশিয়েটিভ নিয়েছেন। আর আমাদের এখানে কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ আছে, যেমন ধরুন কিছু কোম্পানিজ আছে আপনার দিল্লির দিকে, নয়ডা, গুড়গাঁও, তারপরে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এদিকেও কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ আছে যেখানে প্রোডাক্ট ডিজাইন হয়, ম্যানুফ্যাকচার হয়, ডেভেলপ হয়। এই মানে একদম পুরোপুরি যে নেই সেটা কিন্তু বলা যাবে না। আর হয়তো নিয়ার ফিউচারে যেভাবে প্রপোজাল নানান অর্গানাইজেশন সাবমিট করছে, সেইটা আমরা বলতে পারি যে নিয়ার ফিউচারে হয়তো আমরা এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও ওয়েল স্টাবলিশ হয়ে যাব। স্যার, আপনার কাছে আসবো যে ছাত্রছাত্রীরা পড়ছে, তাদের কাছে ইঞ্জিনিয়ারিং এর একটা বড় দিক ছিল, সেখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা পড়তে আসবে। এখন আপনাদের আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছলাম যে একটা বড় জায়গা রয়েছে। কোন কোন দিক থেকে তারা ইন্টারেস্ট পাবে আপনার কাছে জানবো এই উত্তরটা। তবে তার আগে আমাদের নিতে হবে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরছি যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোন কোন দিক থেকে আরো সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের কাছে। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে কি হতে চাই অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে যে প্রশ্নটা করলাম তার উত্তর দিয়ে শুরু করি। দেখুন, এই আপনি যে কোশ্চেনটা বললেন তার জন্য আমি কিছু কারেন্ট স্ট্যাটিস্টিক্স বলি। আমাদের ইলেকট্রনিক্স এন্ড আইটি মিনিস্টার রবিশঙ্কর প্রসাদ জি, উনি মানে বলেছেন যে উনি একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। মনে করুন 2019 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের ইলেকট্রনিক্স এর জন্য ইনভেস্টমেন্ট ছিল 4.5 লাখ করোড়, কিন্তু ইন ফিউচার 2025 ইট ইজ 26 লাখ করোড় বলে উনি প্রজেক্ট করছেন। তার মানে কি হচ্ছে যে যে সমস্ত জিনিস ইলেকট্রনিক্স এর যে প্রোডাক্ট আমরা বাইরে থেকে ডেভেলপ করতাম সেগুলোর জন্য এখন ইন্ডিয়াতেই সেটা ডেভেলপ করছেন। সেই জন্য উনি এটাকে ক্লেম করছেন যে 25 সালে এটা ইনভেস্টমেন্টটা এত বেড়ে যাবে। যখন ইনভেস্টমেন্ট আপনার এত বেড়ে যাবে, অবভিয়াসলি হচ্ছে তার জন্য যে আমাদের ইয়ং ইঞ্জিনিয়ার্স দরকার যারা হচ্ছে সেই কাজগুলোকে করবে। সেই জন্য এই ফিল্ডের একটা ভবিষ্যৎ, একটা উজ্জ্বল দিক আছে। যে উজ্জ্বল দিকটা হচ্ছে যে আপনার কতটা কিভাবে পড়ে ছেলেরা কিভাবে প্লেসড হবে। কারণ এখন পর্যন্ত যারা ইলেকট্রনিক্সে কাজ করে মেনলি ইন্ডিয়াতে যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো আছে, খুব কম সংখ্যক ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। তাছাড়া আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইলেকট্রনিক্সে যারা হচ্ছে তারা সফটওয়্যার আইটি ইন্ডাস্ট্রিতে যায়, বা কিছু স্টুডেন্ট টেলিকমে যায়, আর কিছু স্টুডেন্ট ম্যানুফ্যাকচারিং এ যায়। তো মনে করেন ইন্টেলেরও কোম্পানি আছে, ব্যাঙ্গালোরে আপনাদের ওদের অফিস আছে, এরকম প্রজেক্ট হচ্ছে। কিন্তু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে এখানে এমফাসাইজ করেছেন যে কিছু ওরা প্রমোশন স্কিম তৈরি করেছে। আমি আপনাকে পরে ডিটেলে বলবো কি কি স্কিম গুলো আছে। সেই স্কিম গুলোতে বলা হচ্ছে যে ইলেকট্রনিক্স হাব তৈরি করা হচ্ছে। ইন্ডিয়াতে কিছু রিজিয়নকে তৈরি করে নিয়েছে, 10 থেকে 15টা রিজন, যেসে ইলেকট্রনিক হাব। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এর মধ্যে আছে কলকাতা। তো এই ইলেকট্রনিক্স হাব গুলোতে প্রোডাকশন ডেভেলপ করছেন। উনি চাইছেন যে মধ্যবিত্তদের ডেইলি ইউজ যে প্রোডাক্ট গুলো হয় সেই প্রোডাক্ট গুলো যাতে তাড়াতাড়ি ইন্ডিয়াতেই সেটা ম্যানুফ্যাকচারিং হয়, বিদেশের উপর নির্ভরশীল না হয়ে ইন্ডিয়া তার নিজের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স গুডস গুলো নিজেরাই তৈরি করবে। এবং আপনি যেটা বললেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 25-26-এ গিয়ে কিন্তু দেখা যাবে যে এটার একটা বড় দিক রয়েছে। তার মানে এই মুহূর্তে যারা 7-8-এ পড়ছে তারাও কিন্তু সেই দিক থেকে বেনিফিটেড হতে পারে। ম্যাডাম, আপনার কাছে আসবো যে এই জায়গাটায় দাঁড়িয়ে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন তারা নিজেদেরকে কিভাবে তৈরি করবেন। কারণ এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে সবাই জানতে পারছেন যে একটা বড় জায়গা কিন্তু খুলতে চলেছে আমাদের কাছে। দেখুন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আর আপনি এই যে ব্রাঞ্চগুলো মোটামুটি ইন্টারলিঙ্ক ব্রাঞ্চ। আর ইনফ্যাক্ট এখন আমি বলতে পারি যে ইসি যে একটা স্টুডেন্ট ইসি সাবজেক্ট পড়ছে সে কিন্তু কোনো অংশে কম নয় কারোর থেকে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়তো সেই ইসিতে পায়নি। আপনি বললেন যে ইলেকট্রিক্যাল যদি পড়ছে, তাহলে সেক্ষেত্রে যদি ওরা ইলেকট্রিক্যাল পড়ে কিন্তু ভবিষ্যতে ধরুন ওনারা কিছু গ্রাজুয়েশন করলেন, আফটার গ্রাজুয়েশন যেটা পোস্ট গ্রাজুয়েশনে, সেখানে কোনো অটোমেশন ফিল্ডে যদি শিফট করেন, তাহলে কি হবে, এটা একটা ওদের জন্য ভাস্ট এরিয়া, ভাস্ট ফিল্ড হবে যেখানে ওরা ওদের দে ক্যান হ্যাভ দ্য ব্রাইট ফিউচার। সো
আমার বক্তব্য, ধরুন কেউ ইসি যদি না পায়, সে যদি ইলেকট্রিক্যাল ব্রাঞ্চও পড়ছে, কিন্তু সেখান থেকে সে নিজের কেরিয়ারটাকে ডেভিয়েট করতে পারে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। এখন যেটা আমাদের কারেন্ট প্রেজেন্টে, কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর প্রচুর পরিমাণে ডিমান্ড। আপনাকে আমি বললামই যে এখন কি রেটে আমরা অ্যাডভান্স প্রোডাক্ট ডিজাইন ডেভেলপ করছি, আর ভবিষ্যতে, এখন তো তার ভূমিকা আছেই, ভবিষ্যতে এর ভূমিকাটা কিন্তু আরো বাড়বে। তো এটাই আমার বক্তব্য যে স্টুডেন্টরা অবশ্যই নিজের কেরিয়ার অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট সিনারিও ডিসাইড করুক, আর সেই দিকে ফিউচারটা তাদের ব্রাইট হোক। আমরা সেই আলোচনায় ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বন্ধু, চলে যাবো তার কাছে। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার, বলুন। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। আমি সোহম ঘোষ বলছি ঝাড়সুগার ওড়িশা থেকে। আমার ডাউট ছিল কি, আমি যেই মেন্সের থ্রু ফ্রম ওড়িশা আমি কেমন করে জিআইএস কলেজে চান্স পেতে পারি ইলেকট্রনিক ডিপার্টমেন্টে? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা বোধহয় অনেকেরই প্রশ্ন থাকবে যে পরীক্ষা কিভাবে অ্যাডমিশনটা হয়, এটা যদি একটু বলে দেন। দেখুন, আমাদের যে অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে, আমাদের একটা যেটা এন্ট্রান্স টেস্ট হয়, যেটা কমন এন্ট্রান্স টেস্ট হয়, ডব্লিউবি জেই হয় আর AEEE হয়, সেখান থেকে ডাইরেক্টলি হয়। তাছাড়া আমাদের জেএস গ্রুপেদের নিজস্ব একটা পরীক্ষা আছে, এটা অ্যাম্পাই পরীক্ষা বলে। সেই পরীক্ষা, দুটো পরীক্ষার থ্রুতেই স্টুডেন্টরা আমাদের কলেজে আসতে পারে। এবার এই আসার জন্য একটা পার্টিকুলার সুটেবল র্যাঙ্ক থাকে, তো প্রত্যেক কলেজে পার্টিকুলার একটা সিট অ্যালোকেটেড থাকে, আর সেই সিটের যদি তারা ওই মার্কসে এলিজিবল হয়, তারা তো সেখানে ডাইরেক্টলি আসতে পারে। তাছাড়া যারা ডিপ্লোমা পড়ে এসছে, মনে করেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ডিপ্লোমা পড়ে এসছে, এবার তারা যদি ফার্দার হায়ার স্টাডিজের জন্য বিটেক করতে চায়, তখন সেকেন্ড ইয়ারে একটা মানে ওদের জন্য একটা পরীক্ষা হয়, জিলেট বলে একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষাতে যদি তারা কোয়ালিফাই করে, তখনও তারা এই সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস তারা কোর্সটা করতে পারে। তাদের জন্য কোর্সটা, যেহেতু ডিপ্লোমা করে এসছে 3 ইয়ার্স, তাদের জন্য কোর্সটা এগেন 3 ইয়ার্স, মানে 3+3 6 ইয়ার্স এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো গ্রাজুয়েশনটা তাদের 3 ইয়ার্স এর জন্য ভ্যালিড হয়। কোন কোন সাবজেক্ট তারা রাখবে পড়াশোনার ক্ষেত্রে? পড়াশোনার ক্ষেত্রে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সটাকে রাখতে পারে। আর ইলেকটিভ সাবজেক্টের মধ্যে অনেক স্টুডেন্টরা যেটা অ্যাডিশনাল সাবজেক্ট বলে থাকে স্টুডেন্টরা, তাদের মধ্যে তারা কম্পিউটার সায়েন্স নিতে পারে, কেউ বায়োলজি নিতে পারে। কিন্তু বায়োলজিটা ডাইরেক্টলি নট রিলেটেড টু দিস ফিল্ড। দোজ পিপল, মানে যারা ইন্টারেস্টেড গো ফর দ্য বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা তারা যারা ডিফারেন্ট মেডিকেল ইলেকট্রনিক্সে যাবে, তারা কিন্তু বায়োলজিটা রাখতে পারে, কারণ তারা এম করতে পারে যে আমি ভবিষ্যতে মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়বো, সেই জন্য রাখতে পারে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আছে, এটা একটা তাদের কাছে সাবজেক্ট রাখতেই হবে। আপনার কাছে আসবো যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই কথাটা আমরা এখন বলছি, যেটা আপনি ইসিই বললেন, এই বিষয়টা যদি আরেকটু বিস্তারিত ভাবে বলেন, তাহলে সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়। দেখুন, ইসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই ক্ষেত্রে আমরা দুটো টার্ম মেন ফোকাস করছি, একটা হচ্ছে ইলেকট্রনিক্স, একটা হচ্ছে কমিউনিকেশন পার্ট। যেমন ধরুন ইলেকট্রনিক্স, আমি এখানে কিছু বেসিক আপনাদের যেগুলো ভাইটাল সাবজেক্ট আমরা এই ডিপার্টমেন্টে পড়ি, শিখি, যার ভিত্তিতে আমরা নিত্য নতুন অ্যাডভান্স টেকনোলজি কিংবা কোনো ইকুইপমেন্ট ডিজাইন করছি। যেমন ধরুন আপনাকে বললাম, অলরেডি কিছু এক্সাম্পল দিয়েছি প্রথমেই, একটা টেকনোলজি যেটা বলছি আমরা ফেসিয়াল রিকগনিশন। তো এই যে টেকনোলজিটা, সেটা কিন্তু ধরুন আমাদের ডিপার্টমেন্টের একটা কোর সাবজেক্ট আছে, যেটাকে বলছি আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং। আর এখন যতগুলো অ্যাডভান্স প্রোডাক্ট আমরা রেডি করছি, সেগুলো কিন্তু ডিপেন্ড করছে আপনার এমবেডেড সিস্টেম বলুন, আর আপনার ন্যানো টেকনোলজি, এইসব সাবজেক্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে। তো এইখানে আমরা ইলেকট্রনিক্সে আমরা নানান ইলেকট্রনিক কম্পোনেন্ট, ইলেকট্রনিক সার্কিট, এইসব নিয়ে পড়াশোনা করি। বেসিক যে আমরা একটা সার্কিট খুলি, আজকে যদি আপনি একটা কম্পিউটার ওপেন করেন, দেখবেন একটা প্রিন্টেড সার্কিট বোর্ড আছে। এই যে বোর্ডগুলো কিভাবে ডিজাইন হচ্ছে, কিভাবে ডেভেলপ হচ্ছে, কি কম্পোনেন্ট ইউজ করছি সার্কিটে, এগুলো পড়ি। তার সঙ্গে নতুন টেকনোলজিও কিছু পড়ছি। যেমন ধরুন আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমাদের তো অ্যাফিলিয়েশন আছে AICTE অ্যাপ্রুভ, NAAC অ্যাপ্রুভ, দেন মাকআউট, যেটা আগে ফর্মালি ইট ওয়াজ নোন অ্যাজ WBUT।
তো এই অ্যাফিলিয়েশন আছে, কিন্তু আমরা একটা নিজস্ব একটা অটোনমি পেয়েছি, আমাদের কলেজটা যেমন অটোনমাস। এই অটোনমাস যেহেতু আমরা পেয়েছি, সেখানে আমরা কি করছি, আমাদের একটা কোর্স কারিকুলাম ফ্রেম করার আমরা একটা অথরিটি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কোর্সটা এইভাবে ফ্রেম করছি যাতে কিনা একটা স্টুডেন্ট যখন 4 বছর পরে যখন গ্রাজুয়েট হয়, তখন হি শুড বি অর শি শুড বি ইন্ডাস্ট্রি রেডি। তো আমরা এখানে নতুন টেকনোলজিও অ্যাড করেছি নিজের কারিকুলামে, যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিংবা মেশিন লার্নিং, কিংবা পাইথন প্রোগ্রামিং, এইগুলো কিন্তু আমরা অ্যাড করছি। তার মানে আমরা বেসিক কম্পোনেন্ট, সার্কিট ডিজাইনিং, এই পড়াশোনাগুলো করছি, তার সঙ্গে আমরা নতুন অ্যাডভান্স টেকনোলজিও অ্যাড করছি। আর কমিউনিকেশন, যেটা আমরা সবাই জানি যে একটা টেলিকম ইন্ডাস্ট্রি বলুন, ফোন বলুন, এই যে টিভিতে আমরা লাইভ প্রোগ্রামটা দেখছি, সেটা টেলিকাস্ট হচ্ছে, এগুলো কিন্তু সবকিছুই কমিউনিকেশনের মাধ্যমে। তো তার মানে ইসির একটা কিন্তু মেজর রোল আছে ইন এভরি ডে, ইন এভরি সেন্স। আমরা আসবো এই আলোচনায়, খুব ইন্টারেস্টিং। এবং একটা জিনিস আমরা বলতে পারি যে ছোট বাচ্চারা যেটা করে যে সবকিছু খুলে ফেলে এবং ভেতরে কি আছে দেখার জন্য, এই ইন্টারেস্টটাকে যারা জিয়ে রাখতে পারে তারা বোধহয় বড় হয়ে খুব ভালো ইলেকট্রিক্যাল গেজেটস তৈরি করা, বানানো এবং তার মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। আসবো আলোচনায়, তবে তার আগে নিতে হবে সংবাদ বিরতি। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে। কি হতে চাই এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি বর্তমান প্রেক্ষাপটে ইলেকট্রনিক্স শিল্পের অগ্রণী ভূমিকা এবং ভবিষ্যৎ। আমাদের সঙ্গে যে সমস্ত অতিথিরা রয়েছেন তাদেরকে জানাই যে আমাদের এক বন্ধু রয়েছেন ফোনে, তার সাথে কথা বলে আবার আলোচনায় ফিরছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, দেবাশ্রিতা প্রামাণিক। বলুন। হ্যাঁ, আমি 8th সেমিস্টারে পড়ছি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন নিয়ে। তো আমাদের স্ট্রিমে দুটো রাস্তায় খোলা থাকে, সেটা হচ্ছে আইটি আর ইলেকট্রনিক্স। তো কোন রাস্তাতে যাওয়াটা এই মুহূর্তে বেটার? আর ওয়েস্ট বেঙ্গলে এই যদি ইলেকট্রনিক্স হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে এর চাকরির সুযোগ কিরকম রয়েছে? বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ, ধন্যবাদ ফোন করার জন্য। ডক্টর দে, কি বলবেন? দেখুন, ওর অ্যাকর্ডিং ওর কোশ্চেনটাতে ডাইরেক্ট আসে, ও বলছে যে 8th সেমিস্টারে পড়ে, ওর কাছে দুটো অপশন আছে, আইটি একটা অপশন আছে, একটা ইলেকট্রনিক্স এর অপশন আছে। এবার মনে করুন ওর যদি আমার মানে ও যদি মনে করুন কম্পিউটার স্যাভি হয়, মানে প্রোগ্রামিং এর জন্য খুব ইন্টারেস্টেড হয়, নতুন নতুন কোড লিখতে চায়, বা বিভিন্ন আইটিএস ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল হয়, নেটওয়ার্কিং, এগুলো তো ওর ভালো লাগে, তা আমার মনে হয় ডাইরেক্টলি ওর চলে যাওয়া উচিত আইটি ইন্ডাস্ট্রিতে। কিন্তু অনেক স্টুডেন্টদের আছে না, আমরা ইলেকট্রনিক্স পড়েছি, ওদের মাথায় থাকে যে ইলেকট্রনিক্স পড়ছি তো ইলেকট্রনিক্সেই যেতে হবে। যদি সেই রকম ইন্টারেস্টেড থাকে তাহলে এই মুহূর্তে যেগুলো আছে, যে টেলিকম সেক্টরগুলো আছে, যেগুলো মনে করুন আমাদের টেলিকম সেক্টর আছে, যেমন মনে করুন ভোডাফোন, জিও, এয়ারটেল, এই সমস্ত টেলিকম সেক্টরগুলো একটা মাস রিক্রুটমেন্ট করে। কারণ এখন যখন 4G চলছে, কিছুদিন বাদে 5G আসবে, তখন এই রিক্রুটমেন্ট মানে এদের একটা চাহিদা বেড়ে যাবে একটা। তো যে স্টুডেন্টরা চায় যে ওয়েস্ট বেঙ্গল সিনারিওতে যদি বলে, যদি তারা চায় যে আইটি পড়তে গেলে, তো আমাদের অলরেডি দের ইজ আ লটস অফ সফটওয়্যার ইন্ডাস্ট্রি এগুলো আছে। আর যদি মনে করেন যারা ইলেকট্রনিক্সে পড়তে চায়, তাহলে ইলেকট্রনিক্সে ফিল্ডে আসতে চায়, তাদের জন্য বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের জন্য টেলিকম সেক্টর ইজ একটা বেস্ট। তাছাড়া তারা বিভিন্ন রকম গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারে, বিভিন্ন রকম পিএসইউ গুলো, যেমন যারা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের নেয়, তাদের সেই রকম গভর্নমেন্ট এক্সামের জন্য প্রস্তুত করতে পারে। এখন মেনলি এই যে গভর্নমেন্ট সেক্টর গুলো সিলেকশন গুলো হয় থ্রু গেট এক্সাম দিয়ে হয়। তো স্টুডেন্ট যদি ও গেট দিয়ে থাকে, অ্যান্ড গেটের যদি একটা ভালো স্কোর থাকে, তাহলে ওর একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়ে যাচ্ছে যে গভর্নমেন্টের ডাইরেক্টলি ও গভর্নমেন্ট কোম্পানিতে অ্যাবজর্ব হবে। যদি গেটে ভালো স্কোর না হয়, তাহলে ওর একটা অপশন হচ্ছে যে ডাইরেক্টলি গো ফর দ্য আইটি ইন্ডাস্ট্রি, আর যেটা মনে করুন খুব সহজে অ্যাভেলেবেল, আর নালে টেলিকমে। এই
ফিল্ডটাই বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের জন্য এটাই আছে। আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে চায় তাহলে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অটোমেশন কোম্পানিতে ওরা যেতে পারে। যদি আচ্ছা ম্যাডাম আপনার ইনফ্যাক্ট কিছু R&D যেটা আমরা বলি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আমাদের কিছু গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেলস আছে, যেখানে কিন্তু নানান ধরনের এই যে ফ্যাব্রিকেশন বলুন, আইসি ম্যানুফ্যাকচার বলুন, এই সব কাজগুলো কিন্তু হচ্ছে। তো তার যদি একদম কোর ফিল্ডে ইন্টারেস্ট, তাহলে R&D সেক্টর ইজ অলসো আ গুড অপরচুনিটি। এটা বেসিক্যালি ডিপেন্ড আপন দ্য স্টুডেন্ট, যে ওর ইন্টারেস্টটা কোন ফিল্ডে আর ও কি চায়। আর ওপেন আমাদের কাছে ওয়াইড রেঞ্জ অফ জব অপরচুনিটিস আছে। তো তাই জন্য সেই নিয়ে চিন্তা না করে আমার বক্তব্য যে স্টুডেন্টরা নিজের আগে ফার্স্ট গোল আর নিজের চাহিদা, নিজের ইচ্ছেটা আগে বুঝুক, সেই মতন লাইনটা ডিসাইড করুক। তার ফলে হবে কি, স্টুডেন্টরা যদি যেটা পার্টিকুলার তার ইন্টারেস্ট সেই দিকে যদি এগোয়, তাহলে কিন্তু সে সেই ফিল্ডে এক্সেল করবেই। তো এটাই এবার ওর যেটা ইচ্ছে সেদিকে যাওয়া better। আমরা জানি যে ইন্টিগ্রেটেড চিপ বা আইসি এখনো পর্যন্ত আমাদের দেশে তৈরি হচ্ছে না। আমরা একটা বড় দিকে যাচ্ছি, বড় দিকে স্টেপ ফেলতে যাচ্ছি, একটা বড় দিগন্ত খুলতে যাচ্ছে আমাদের স্টুডেন্টদের কাছে। সেইখানে দাঁড়িয়ে এখনো কেন আমরা পিছিয়ে আছি, কোথায়? আইসি চিপ যেটা বললাম সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট চিপ ডিজাইনিং। এবার এই যে ম্যানুফ্যাকচারিং ল্যাব, এগুলো যে সেট আপ করা, সেটার জন্য কিছু ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট আছে। যেমন প্রথম হচ্ছে যে এটার জন্য একটা বিগ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড। নাও এখানে একটা যদি আমি ম্যানুফ্যাকচারিং সেট আপ করি আইসি ফ্যাব্রিকেশন, আইসি চিপ ডিজাইনিং এর উপর, সেখানে আমাদের প্রথম লাগবে ক্যাপিটাল, তারপরে একটা ক্লিন রুম লাগে যেখানে করে। ওটা কিন্তু ডিফেন্স পারপাসে ইউজ করছে, যেমন ধরুন রেডার, সোনার, স্যাটেলাইট কমিউনিকেশন, এই সব দিকে। আর কি আরম্ভ করে যে কোনো জায়গায় যান, আপনি যে ইন্টারনেট আর ইন্ট্রানেটকে আপনি কানেক্ট করবেন, তারপরে ডিভাইস কোথায়? ইলেকট্রনিক্স যদি না তৈরি হয়, না ম্যানুফ্যাকচার হয়, না অ্যাসেম্বল হয় ইন্ডিয়াতে, তাহলে এই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে। সেকেন্ডলি দেখুন, মনে করুন মেডিকেল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, তো আপনার যদি এই সিচুয়েশনের জন্য নিজেকে তৈরি করতে হয় ইন ফিউচারের কথা ভেবে, যে আমাকে এইরকম আবার যদি সিচুয়েশন হয়ে যায় আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, তাহলে আমি মেডিকেল ডিভাইসের প্রতি এমফাসাইজ করব। আর যখন এখানে করব তখন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি গুলোর দরজা আরো খুলে যাচ্ছে। এবার মনে করুন যে না, মনে করছে এবার এইরকম সিচুয়েশন তৈরি হলো, আপনি খাবার কোথা থেকে পাবেন, ডেলিভারি কি করে করবেন? এই যে আপনি ড্রোন বেস প্রজেক্ট গুলো হচ্ছে, যেগুলো বানানো হচ্ছে, মনে করেন ড্রোন আপনাকে একটা হাব থেকে নিয়ে খাবারগুলোকে নিয়ে পার্টিকুলার লোকেশনে ডেলিভারি বয়ের বদলে করেছে। এই যে জিনিসগুলো হচ্ছে, এই সমস্ত কাজের জন্য ইলেকট্রনিক্স এর ফিউচারটা প্রচুর ভাবে বাড়ছে। আর ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স যেহেতু এখন কো রিলেটেড সাবজেক্ট, মানে একে অপরের সঙ্গে যুক্ত, সেই জন্য এই যে ক্লাউড কম্পিউটিং, ডাটা সায়েন্স, এই যে জায়গাগুলোতে আছে, সেখানেও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের প্রচুর ভূমিকা আছে। তো যারা সেকেন্ড ইয়ারে পড়ছে যে স্টুডেন্টরা, তাদের কাছে একটা ব্রাইট ফিউচার আছে। তারা আইদার কনসেন্ট্রেট করুন ফর দ্য কোর ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ওপর, বাট তারা এইরকম সাবজেক্টগুলোকে পড়ুক, যেমন মনে করুন পাইথন পড়ুক, তারা ডাটা সায়েন্সের জন্য যান, মেশিন লার্নিং এর উপর কাজ করুক, ক্লাউড কম্পিউটিং পড়ুক, বিগ ডাটার উপর কাজ করুক, তাহলে একটা জব প্রসপেক্ট মার্কেটে প্রচুর বেড়ে যাবে। অনুষ্ঠানের শুরুতেই আমরা যে ভয়টার কথা বলছিলাম, যে বাড়িতে বসে যদি আমি জানতে পারি যে কোন হসপিটালে কত বেড আছে, ভেন্টিলেটরের কি অবস্থা, এই যে তথ্যগুলো, এগুলো যদি আমরা বাড়িতে বসে সমস্ত কিছু পেয়ে যাই, এই ধরনের অ্যাপের ক্ষেত্রে দেখুন, আপনার কোশ্চেনের অ্যান্সারে বলি, দেখুন আমরা আরোগ্য সেতু আপনি এখন খুব জানি, সবাই ফ্যামিলিয়ার, যে একজন ওই অ্যাপটি যদি লগ ইন করে উইথ দ্য হেল্প অফ দ্য ব্লুটুথ, ওরা জানতে পারে যে পাশাপাশি কেউ করেনা এফেক্টেড হয়েছে কিনা। তাহলে এই অ্যাপ মার্কেটে আসছে। এই যদি প্যান্ডামিকে এই অ্যাপটা উইদিন মার্কেটে এসে যায়, নেক্সট এই অ্যাপ তৈরি হবে। মনে করুন যখনই আইওটি অ্যান্ড ক্লাউড বেসড হেলথ কেয়ার মনিটরিং সিস্টেম হবে, মনে করুন আপনার একটা প্রত্যন্ত গ্রামে একটা রোগী আছে, তারা হার্ট অ্যাটাক হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সেই রিয়েল টাইম ডাটাটাকে ও ক্লাউডে তুলে দিল। সেই ক্লাউডটিকে ও অন্য একটা টার্মিনাল থেকে, মনে করেন ভেলোরে কোনো ডাক্তার বসে ডাইরেক্টলি ওই অ্যাট এ টাইম এই সিগন্যাল দেখছে। আপনার সামনে বসে ইসিজি করলেও যেটা দেখতে পাচ্ছেন, উনি দূরে বসেও দেখতে পাচ্ছেন। তাহলে এই যে সিনারিও গুলো হচ্ছে, যে এই আইওটি ডিভাইসেস, এইগুলো সবকিছুই হচ্ছে ইলেকট্রনিক্স এর দিক। ঠিক, মানে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে
সত্যি করার জন্য কিন্তু আমরা ক্রমশ এগিয়ে চলেছি, যেটা আপনি বলেন Exactly, যে madam. 25-26-এ গিয়ে একটা বিরাট দিগন্ত আমাদের কাছে খুলে যাবে। আমরা আসবো এই আলোচনায়, তবে তার আগে আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বন্ধু, চলে যাব তার কাছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি জানতে চাইছি, আমার নাম সৌভিক কুন্ডু। হুম আমি ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ছি, 8th সেমিস্টারে আছি। তো এখন আমি যে টিসিএস এর চাকরি পেয়েছি, তো টিসিএস এ আমার যে পোস্টটা হয়েছে না, আপনার প্রশ্নটা রাখুন। ঠিক আছে। হুম। তো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল মোট মৃতের সংখ্যা 415। পোস্টিংটা হয়েছে সেটা বর্তমানে রাজ্যের আইটি বিভিন্ন কোম্পানির জন্য হাসপাতালে না, করোনা সংক্রমিত অবস্থায় চিকিৎসাধীন 4950 জন, সুস্থ হয়ে উঠেছেন আরো 155 জন। সুস্থতার হার দাঁড়িয়েছে 40.28%। নতুন ধন্যবাদ, করে শুনতে থাকুন। 7802 জনের হ্যাঁ, নমুনা obviously, পরীক্ষা হয়েছে। তুমি বলো শুরু। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো আগে দিয়ে 73,49,528। মারা গেছেন কোর ব্রাঞ্চেও কিন্তু কাজ হয়। তো 4,262 এখানে জন, সুস্থ তোমার হয়েছেন ফিল্ডটা 36,27,234 তোমাকে জন। আইটিতেই ডেভিয়েট করতে হবে সেটা কিন্তু নয়। সেখানে সংক্রমিত হয়েছেন ইলেকট্রনিক্সের নানান ধরনের কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেই দিকে তুমি কন্টিনিউ করতে পারো। কিন্তু তুমি দ্বিতীয় যখন স্থানে ব্রাজিল, জবটা জয়েন করবে তখন তুমি দেখে নাও যে তোমার জব প্রোফাইলে কি আছে, সেটা নিশ্চয়ই তোমার মেনশন করা তৃতীয় থাকবে। স্থানে আছে তার রাশিয়া, অ্যাকর্ডিং তুমি আক্রান্ত ডিসিশন নিতে পারো। কিন্তু যে 4,97,657 জন, মারা কোর গেছেন দিকে কাজ করলে যে তোমার 6,358 ফিউচারে জন। অসুবিধা হবে সেটা কিন্তু নয়, কেন কি নিত্য নতুন শান্তিনিকেতনে আজ প্রোডাক্ট থেকে শুরু হলো ডিজাইন ডেভেলপ পাঁচ মন্দিরের উপাসনা। তো সেক্ষেত্রে লকডাউনের জেরে আমরা যে বুধবারে পিছিয়ে যাব, সাপ্তাহিক যারা উপাসনা কোর বন্ধ দিকে ছিল। কাজ করছি আজ আর যারা সকাল থেকে আইটিতে কাজ করছি সামাজিক তারা যে দূরত্ব বজায় এগিয়ে রেখে যাবে শুরু হয় সেটা উপাসনা। কিন্তু একদমই বিশ্বভারতীর নয়। উপাচার্য অধ্যাপক তাছাড়া বিধান আরেকটা চক্রবর্তী হচ্ছে জানান, কি, করোনা ওরা যে বলছে ও মোকাবিলায় চাকরি চিকিৎসক, পেয়ে গেছে নার্স, অলরেডি টিসিএস এ, তো স্বাস্থ্যকর্মী সহ টিসিএস যারা অলরেডি ট্রেনিং প্রথম শুরু সারিতে করে দাঁড়িয়ে দিয়েছে। লড়াই করছেন, সেই তাদের ট্রেনিং গুলোতেও উদ্দেশ্যে বুঝতে বিশেষ পারবে যে প্রার্থনা আমি কি জানানো ধরনের হয়েছে। কাজ করছি, উপাসনা শিখছি। পরিচালনার যদিও জন্য মনে হয় আজ আমার এই আচার্যের পদে ট্রেনিংটা যে বসানো হয় এক ফিল্ডে চিকিৎসককে। ট্রেনিংটা ওরা দিচ্ছে, এই ফিল্ডটা আমার শুরু পক্ষে হলেও সুটেবল, আধিকারিকরা তাহলে কাজ এই করছেন। ফিল্ডে যাওয়া উচিত। তাহলে দ্যাটস মানে টিসিএস কিন্তু এখন জয়েন করার আগেই ট্রেনিংটাকে দিয়ে দিচ্ছে, মানে সমস্ত আইটি বেস কোম্পানি যারা রিক্রুট করে রেখেছে তারা সবাই ট্রেনিংটাকে অনলাইনে শুরু করে গেছে। আর তাদের মানে তাদের অ্যাসেসমেন্ট প্রসেস স্টার্ট। বুধবার হচ্ছে তো আশ্রমে আমরা আসবো এই আলোচনায়। ডিজিটাল ইন্ডিয়া এই শব্দটা কিন্তু আমাদের কাছে এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং আগামী দিনে সেই জায়গাটা কিন্তু একটা বড় দিগন্ত খুলে যাচ্ছে ছাত্রছাত্রীদের কাছে। আসবো এই আলোচনায়, তবে তার আগে একটা ছোট্ট বিরতি। আচার্য হলেন এবং সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা শুধু শান্তিনিকেতন নয়, আশেপাশে বোলপুর সহ শহরের বিভিন্ন দোকানপাট কি হতে চাই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি। সরকারি বেসরকারি বাস পথে ভবিষ্যতের নেমেছে। দিকে এগোতে গেলে সবকিছু বর্তমান হচ্ছে প্রেক্ষাপটে করোনা ইলেকট্রনিক প্রোটোকল শিল্পের অগ্রণী আছে, ভূমিকা হ্যান্ড এবং স্যানিটাইজার, ভবিষ্যতে দেহের তাপমাত্রা মাপার ডিজিটাল যন্ত্র ইন্ডিয়ার ইত্যাদি। কথা শুরু হয়েছে বলছিলাম। মানুষের এখন আনাগোনা। নানান ধীরে ধীরে রকমের স্বাভাবিক হচ্ছে বোলপুর। প্রযুক্তির মধ্যে দিয়ে আমাদের ভারতও এগোতে চাইছে। বেশ কিছু ওয়েবসাইট আছে যারা এই মুহূর্তে আজকে অনুষ্ঠান দেখছেন ছাত্রছাত্রীরা, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। দেখুন, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যে ডিজিটাল ইন্ডিয়া একটা স্বপ্ন দেখেছিলেন সেটাকে বাস্তবায়িত করার জন্য উনি বিভিন্ন রকম স্কিম করেছেন। আমি এক এক করে স্কিমগুলো বলছি। একটা হচ্ছে প্রোডাকশন লিঙ্ক টু দ্য ইনসেন্টিভ স্কিম PLI, আর সেকেন্ড স্কিমটা হচ্ছে প্রমোশন ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রনিক কম্পোনেন্টস অ্যান্ড সেমিকন্ডাক্টর। আরেকটা স্কিম হচ্ছে মডিফাইড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার PMC 2.0 স্কিম। এই সমস্ত স্কিমের মধ্যে উনি একটা ইনভেস্ট করার চেষ্টা করছেন, মানে চলে আসছে আবহাওয়ার খবরে। আকাশ 50,000 আংশিক মেঘলা থাকবে, কোটি টাকা কোথাও উনি কোথাও এটাতে বজ্র মধ্যে বিদ্যুৎ ইনভেস্ট সহ করছেন। বৃষ্টির সম্ভাবনা। তো এই বিকেল যে 5:30 ধরনের পর্যন্ত যে বৃষ্টি বিভিন্ন হয়েছে রকম প্রকল্প আছে, 3.8 আরো অনেক মিলিমিটার। রকম প্রকল্প এখন এক আছে, নজরে দেখে নেব মানে রাজ্যের কয়েকটি ডিজিটাল জায়গার ব্যাংকিং সর্বোচ্চ এবং সেক্টর, লাইক সর্বনিম্ন দ্য ওয়ালেট তাপমাত্রা। প্লেয়ার্স, দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি ও সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। এই যে জিনিসটা হচ্ছে, মানে আমাদের ইউনিয়ন মিনিস্টার রবিশঙ্কর প্রসাদজিও বলছেন যে মানে জলপাইগুড়ি one of সর্বোচ্চ the 37 largest ডিগ্রি ও economic market সর্বনিম্ন in the 25 world ডিগ্রি সেলসিয়াস। anticipated reaching the কোচবিহারে সর্বোচ্চ 37 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি $400 সেলসিয়াস। billion মালদা সর্বোচ্চ 37 মানে ডিগ্রি ও ইন্ডিয়াকে সর্বনিম্ন ওনারা 27 দেখতে ডিগ্রি চাইছেন যে সেলসিয়াস। টপ 5 লিডারশিপ বহরমপুর সর্বোচ্চ 36 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ম্যানুফ্যাকচারিং শ্রীনিকেতনে হাব যথাক্রমে হিসাবে 36 ইন্ডিয়াকে ডিগ্রি ওয়ার্ল্ডের এবং সামনে 26 প্রেজেন্ট ডিগ্রি করতে চাচ্ছেন, সেলসিয়াস। আর এটা হবেও।
এই যে উনি আসানসোলে বলছেন সর্বোচ্চ স্মার্ট সিটি 37 তৈরি ও করা সর্বনিম্ন 26 সবকিছু ডিগ্রি কিন্তু সেলসিয়াস। অলরেডি একটা জিনিস মনে করেন আপনার বাড়িতে যদি বর্ধমানে আপনি রুমটাকে সর্বোচ্চ স্মার্ট 36 বানাতে ডিগ্রি চান এবং তাহলে আপনি সর্বনিম্ন দেখছেন যে 27 রুমটাকে ডিগ্রি যদি সেলসিয়াস। স্মার্ট বানাতে চাই কৃষ্ণনগরের সর্বোচ্চ তাপমাত্রা কিভাবে 34 ডিগ্রি টিভি এবং অন করবো সর্বনিম্ন স্মার্টলি, তাপমাত্রা কিভাবে 26 ফ্রিজ ডিগ্রি অন করবো। সেলসিয়াস। আমি মনে করেন বাড়ি থেকে দীঘার অফিস সর্বোচ্চ চলে গেছি, তাপমাত্রা 37 ফেরার ডিগ্রি সময় আমি সেলসিয়াস, সর্বনিম্ন বাড়িতে মনে 28 করুন ডিগ্রি আমি সেলসিয়াস। চাইবো আমার এসিটা ডায়মন্ড অন হারবারের হয়ে যাক, সর্বোচ্চ আমার তাপমাত্রা গিজার অন হয়ে যাক, 34 ডিগ্রি সেলসিয়াস, সবকিছু স্মার্ট সর্বনিম্ন হোম। 28 ডিগ্রি একটা সেলসিয়াস। যদি স্মার্ট হোমের জন্য এতগুলি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং ইলেকট্রনিক্স সর্বনিম্ন জিনিসপত্র লাগে, তাহলে 28.2 যদি ডিগ্রি স্মার্ট সেলসিয়াস। সিটি তৈরি করতে হয় তাহলে কি লাগবে বুঝুন। তাহলে এটা একটা ইলেকট্রনিক্স একটা নতুন শেষ দিগন্ত হওয়ার আগে তো শীর্ষ অবশ্যই সংবাদ খুলে আরো দিচ্ছে। একবার। ডিজিটাল এডুকেশনের ক্ষেত্রে ম্যাডাম আপনার কাছে আসবো যে রাজ্য ইলেকট্রনিক্সের সরকারি ভূমিকা কর্মচারীদের জন্য দুটি শিফট ডিজিটাল চালু হলো। এডুকেশন, তার মানে আমরা দেখছি আগে কল্পনাও করিনি হয়তো এই কোভিড-19 এর পরে আমরা এই কল্পনাটা করতে পেরেছি। তৈলকুপে আর অগ্নিকাণ্ডের মোটামুটি ঘটনায় ম্যাক্সিমাম স্কুল অসংখ্য কলেজে সব রকম কিন্তু এই সহায়তার আশ্বাস দিলেন পদ্ধতিটাকে প্রধানমন্ত্রী। ওরা অ্যাডাপ্ট করে নিয়েছে। এবার ডিজিটাল এডুকেশন হচ্ছে এটা অনলাইন ক্লাসেস আমরা যেগুলো করছি। এবার করোনায় এখানে দেশে ডিজিটাল 31 এডুকেশনের জন্য করোনায় আমরা সুস্থ সবাই হওয়া জানি, রোগীর একটা সংখ্যা ছোট বাড়লো। বাচ্চাও জানে যে আমার একটা কম্পিউটারের দরকার, একটা এখন এ ল্যাপটপ কিংবা পর্যন্তই ট্যাবলেট এরপর কিংবা সংবাদ এক নজরে স্মার্টফোন। রাত 8টায় এবার আরো খবর আমি জানতে ফলো করুন ইন্টারনেট আমাদের দিলাম, টুইটার অ্যাকাউন্ট আপনি ডিডি বাংলা ডিজিটাল নিউজ। যে এখন অনলাইন সবকটি ক্লাসগুলো খবর দেখা হচ্ছে যায় এগুলো সব আমাদের নানান ইউটিউব প্ল্যাটফর্ম, চ্যানেল ডিডি বাংলা অনলাইন নিউজে প্ল্যাটফর্ম ইউজ সরাসরি। করছি, তাই তো? সকলের প্রতি এবার এই সনির্বন্ধ অনলাইন অনুরোধ, প্ল্যাটফর্ম নিজের ও দিলাম, নিজের পরিবারের ইন্টারনেট দিলাম, সুস্থতার কথা সবকিছুই খেয়াল রেখে দিলাম, প্রয়োজন কিন্তু ছাড়া আপনাকে বাড়ির আমি বাইরে বেরোবেন না। কম্পিউটারটা দিলাম না, প্রয়োজনে ট্যাবলেট বাইরে দিলাম বেরোলে না, ফোন মাস্ক দিলাম না, ব্যবহার করুন, তাহলে ইউজ সামাজিক করবেন দূরত্ব কি বজায় করে? রাখুন। তো এইখানে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স, যেটা ডিজিটাল এডুকেশনের জন্য ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একটা ভাইটাল রোল প্লে করছে। আমরা যে নিত্য নতুন কম্পিউটার, ল্যাপটপ, যেটা আমরা বলছি হাই স্পিড প্রসেসর আমরা ইউজ করছি, এগুলো কিন্তু সবকিছুই ডেভেলপ হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বেসিসে। এই সাবজেক্টগুলো আমরা এখানে পড়ি, সেগুলোই আমরা ইমপ্লিমেন্ট করি আর নতুন নতুন অ্যাডভান্স প্রোডাক্ট ডিজাইন করি। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে একটা অনলাইন এডুকেশন কিংবা ডিজিটাল এডুকেশন যেটা বলছি, সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স এর ভূমিকা ইজ a vital, important আরে role দাঁড়া, it is আমার playing. ব্যাংক অ্যাকাউন্টে রং এন্ট্রি আর প্রবলেম হয়ে যে গেছে। সময়টার তাহলে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ব্যাংকে এখান লিখেছে থেকে 1 মাস হয়ে গেল, আরো কিন্তু ওরা তো গুগলির পর এগোতে গুগলি গেলে করছে। তাহলে এই RBI এর জিনিসগুলোর ব্যাংকিং মধ্যে লোকপাল দিয়ে কে আরো ইনফর্ম বেশি কর। করে না জানলে বোধহয় সেটা সম্ভব নয়। স্যার আপনার কাছে আসবে যে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এইটা গত বছরের কোর্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে কি কি পড়ানো হয়, যখন তারা মার্কেটে যাবে চাকরির জন্য কিভাবে এই কোর্সের মধ্যে দিয়ে তাদেরকে তৈরি করা হয়? দেখুন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিটেক ইঞ্জিনিয়ারিংটা বেসিক্যালি 8টা সেমিস্টার থাকে। তো ফার্স্ট সেমিস্টারটা বেসিক ইলেকট্রিক্যাল সাবজেক্ট থাকে, আর বাকি সমস্ত বেসিক সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, হিউম্যানিটিস, এই সাবজেক্টগুলো থাকে। যখন তারা 7 সেমিস্টার আসে তখন ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়ে হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, যে কিভাবে ইলেকট্রনিক সার্কিট তৈরি হয়, কি কি ডিভাইস লাগে, কি কি কম্পোনেন্টস লাগে, তার কাজ কি, তার ফিচার কি, এগুলো শেখে। সঙ্গে সঙ্গে যেটা মেইনলি চাকরির জন্য আইটি ইন্ডাস্ট্রির জন্য দরকার, তার ধাপটা কিন্তু প্রথমেই শুরু করে দেয় সি শেখানোর মাধ্যমে। তাহলে সে সি শিখে গেল, এবার নেক্সট সেমিস্টার কোনো সেকেন্ড ইয়ারে যখন সে চলে গেল, তো সে তখন ডিপার্টমেন্টে ঢুকলো, সেখানে সার্কিট থিওরি পড়ছে। সেকেন্ড সেমিস্টারে ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে জানছে, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছে, অ্যানালগ ইলেকট্রনিক্স পড়ছে, কিছু বেসিক কমিউনিকেশন পড়ছে, অ্যানালগ কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন, এগুলো পড়ছে। পড়ে তারপর তারা চলে যাচ্ছে হচ্ছে থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে যখন যাচ্ছে তারা ওখানে গিয়ে কিছু প্রসেসর, সিগন্যাল প্রসেসিং, মাইক্রো প্রসেসর, কম্পিউটারের ভেতরে কি আছে, মাইক্রো কন্ট্রোলার, মনে করেন এখন তো সবই মাইক্রো কন্ট্রোলার উপর বেস করে আছে, সেই সাবজেক্টগুলো পড়ছে। এই আমাদের যেহেতু আমাদের ইনস্টিটিউট নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি অটোনমাস ইনস্টিটিউট, এইখানে আমরা কিছু ইলেকটিভ সাবজেক্ট ওদের দিচ্ছি ইন দ্য অ্যাডভান্স ডোমেনে। আমরা চাইছি স্টুডেন্টরা মার্কেট রেডি হয়ে যায়। যেমন মনে করেন আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি হচ্ছে আপনাকে আইওটি কে ঢুকিয়ে দিয়েছি, আমরা ক্লাউড কম্পিউটিং কে ঢুকিয়ে দিয়েছি, আমরা এআই কে ঢুকিয়ে দিয়েছি, আমরা মেশিন লার্নিং কে ঢুকিয়ে দিয়েছি। তো এই সাবজেক্টগুলো তারা 6 সেমিস্টার 5 সেমিস্টারে পড়ে যাচ্ছে। এছাড়া যেটা আমাদের মানে গ্রুপ অফ কলেজেস করে থাকে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের সেকেন্ড ইয়ার অনার্স তাদের ইন্ডাস্ট্রি রেডি করবার জন্য তাদের একটা করে টেকনিক্যাল অ্যাপটিটিউড ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল সাবজেক্ট ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। তার মধ্যে দিয়ে যে কোম্পানিতে কিভাবে তৈরি হবে তার জন্য রেডি করা হয়। অ্যান্ড ফাইনাল সেমিস্টারে যখন তারা ওঠে তখন তারা প্রজেক্ট করে মেনলি ফাইনাল সেমিস্টারে, আর 7th সেমিস্টারে তারা মেজর প্রজেক্ট আর মাইনর প্রজেক্ট দুটো করে।
বাট এখন সিলেবাসটাকে কারিকুলামটাকে এইভাবে জিনিসটাকে করা হয়েছে, যেটা এখন এআইসিটি মেনলি বলছে যে প্রজেক্ট বেসড লার্নিং। তাহলে এখন থেকে সমস্ত সাবজেক্টের প্রজেক্ট, মানে যা পড়ছে হাতে কলমে শেখা, হাতে কলমে শেখা ছাড়া কিন্তু উপায় নেই। চলে আসবো আলোচনার সঙ্গে সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, অপেক্ষা করছেন তার কাছে। হ্যালো, তো হ্যাঁ নমস্কার। वज़ीर आला ने बोलिए, आज सुनते वाज़े पाচ্ছি। तौर पर बताया कि लॉकडाउन करने से कबल नकल मकानी करने वाले मजदूरों को वापस लाने की जरूरत है। ऐसा न करके नकल मकानी करने वाले मजदूरों को काफी तादाद में वापस लाया जा रहा है। जिन लोगों ने ऐसा किया है वही अब इबादतगाहों में भीड़ की नुक्ताचीनी कर रहे हैं। वज़ीर आला ने कहा कि मजदूरों के सिलसिले में ये रियासत काफी मुखलिस है। अब तक 11 लाख मजदूर 255 ट्रेनों से वापस आए हैं। मजीद 30,000 वापस আমি आएंगे। আগেও বলেছি যেমন কিছু কিছু ইনস্টিটিউশন কিংবা অর্গানাইজেশনে একটা অটোনমি দেওয়া হচ্ছে, যেমন আমাদের অর্গানাইজেশনে অটোনমাস হয়েছে, সেখানে কিন্তু আমরা এই সাবজেক্টগুলো 7 সেমে আমরা ইনক্লুড করেছি কোর্স কারিকুলামে, বিকজ এখন মার্কেট ডিমান্ডে এই ডেটা সায়েন্স বলুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, মেশিন লার্নিং বলুন, এইগুলো কিন্তু দিজ আর ভেরি রিকোয়ার্ড। সো আমরা কি করেছি, সেই মতন কারিকুলামটা ফ্রেম করেছি। আশা করি হয়তো ওদেরও সেই রকম যদি থাকে তাহলে ওনারাও হয়তো সেটা ইনক্লুড করতে পারবে। এবার এখানে ধরুন আমরা নানান যে ইকুইপমেন্ট গুলো রেডি করছি, সেখানে ন্যানো টেকনোলজি, এমবেডেড সিস্টেম, এগুলো আমরা ইনক্লুড করছি, যাতে কিনা আমাদের যে প্রোডাক্ট গুলো ডিজাইন হোক সেগুলো কিন্তু অ্যাডভান্স ফর্মে পাই। তো এবার আমাদের অর্গানাইজেশনে এই ন্যানো টেকনোলজি অ্যান্ড এমবেডেড সিস্টেম মানে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এখানে কিন্তু আমাদের গভর্নমেন্টও এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে নজর দিয়েছেন। তাই জন্য আমাদের অর্গানাইজেশনে আমরা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফান্ড পেয়েছি, যাতে আমরা এই এমবেডেড সিস্টেম আর ন্যানো টেকনোলজি নিয়ার অ্যাবাউট আমরা 60 লাখ মতন ফান্ড পেয়েছি। সেটাতে কি হচ্ছে, আমরা স্টুডেন্টদের আস্তে আস্তে ল্যাব সেট আপ করছি, আর আমরা চাইছি যে স্টুডেন্ট গুলো এই নতুন টেকনোলজি গুলো শিখুক, অ্যাডভান্স টেকনোলজি গুলো শিখুক, শিখে ওরা যেন মার্কেট রেডি কিংবা ইন্ডাস্ট্রি রেডি কিছু একদম শেষের দিকে চলে না, স্টুডেন্ট যে কোশ্চেনটা ছিল ও ডেটা সায়েন্স পড়তে চায়, তাহলে ওর যে সিলেবাসে যে সাবজেক্টগুলো আছে ও তো পড়ছেই, তার সঙ্গে যদি ও ডিবিএমএস টাকে ভালো করে পড়ে, একটু ভালো করে পাইথনটাকে শিখে নেয়, আর যদি ও আর ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালো করে শিখতে পারে, যেটা খুব স্ট্যাটিস্টিক্সের দরকার, আর স্ট্যাটিস্টিক্সটাকে ম্যাথমেটিক্সের যে স্ট্যাটিস্টিক্স পোর্শনটাকে ওকে খুব স্ট্রং হতে হবে। এই যদি স্ট্রং করতে পারে তাহলে ও এই সাবজেক্টটাতে মানে ডেটা সায়েন্সের জন্য ভবিষ্যতে একদম ইজিলি যেতে পারবে। তাছাড়া আমাদের মনে করুন করোনা এক্সপ্রেস নিয়ে যে সারা দেশে চর্চা হচ্ছে, আইআইটি গুলো এই টার্মটা উনি আমদানি করেছেন। এনপিটিএল মাননীয় কোর্স আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে এটা বলেছেন ওকে বলবো যে ও যদি যে করোনা ইন্টারেস্টেড এক্সপ্রেস হয় তো বলা হয়েছে এনপিটিএল শ্রমিক কোর্সগুলোতে এনরোল এবং করুন তার নিজেরা, সঙ্গে যারা সেই জুড়েছেন এনরোলে যে মনে করুন দিদিমণিকে বিভিন্ন করোনা ধরনের এক্সপ্রেসের মাধ্যমে বাংলার বাইরে পাঠাতে লেকচার গুলোকে দেয়, সেগুলো সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বয়ান পাল্টে বিভিন্ন গেছে। উনি বলছেন, আমি কোম্পানিও করোনা আছে যারা এক্সপ্রেস এইরকম কোর্স পে আপনারা মনে অনলাইনে করুন দিয়ে প্রথম থাকে, যে সেগুলো অডিট কমিটি অনলাইনে হয়েছিল শিখতে করোনাকে থাকে, নিয়ে, তাহলে ইন ফিউচার ও যাতে অডিট কমিটি চললো, তারপর হঠাৎ প্রশ্ন তো উঠলো, মেইন হচ্ছে ডেটা হঠাৎ দেখি উনি সায়েন্সে বললেন যাওয়ার কে জন্য অডিট ডিবিএমএস কমিটি টাকে করেছে আমি জানি না। ভালো করে শিখতে হবে, এটা পুরনো আর্টটাকে ভালো অভ্যাস শিখতে ওনার, হবে, কিন্তু পাইথনটাকে খুব ভালো করে মুখ্যমন্ত্রী শিখতে হবে। প্রকাশ্যে এই তিনটে ক্যামেরার পয়েন্ট সামনে ডেটা বললেন, সায়েন্সে ঠিক, এটা আমরা নিয়ে দিনের পর অনুষ্ঠানের দিন একেবারে চর্চাও শেষ হলো, প্রান্তে এসে হেডলাইন পৌঁছেছি। হলো। এইখানটা হঠাৎ দাঁড়িয়ে বলুন, একটা আমি জিনিস বলিনি। মনে হচ্ছে যে কে বলছে? কে চালাচ্ছে ছোট হতে সরকার? হতে বুঝে? ন্যানো থেকে চিপ, এবং খুবই দুঃখের বিষয়, যেটার উপর এই বেশি ধরনের জোর দেওয়া টার্ম ব্যবহার হচ্ছে সেটা করার হচ্ছে পরে স্টার্টআপ। আর একেবারে পিছিয়ে তো যাচ্ছেন, এখানে অস্বীকার করে আপনাদের দিচ্ছেন। ইনস্টিটিউটে যেখানে কিন্তু ভালোবাসা আছে, প্যাশন ভয় আছে, ভেবে চিন্তে এবং বলেন তার না। সঙ্গে অধ্যাবসায়, নাহলে বলার পরে চিন্তা তো ভাবনা শুরু করেন, তখন স্টার্টআপের মনে হয় যে জন্য ভুল হয়ে কিন্তু গেছে। গভর্নমেন্ট খুব এনকারেজ করছে। আপনারা কিভাবে बाहुजान encourage में করেন? तेल के कुएं में आग আমাদের लगने के वाक़े पर ইনস্টিটিউটে असम আমাদের हुकूमत को हर मुमकिन ताउन एमडी का सर वज़ीर-ए-आज़म तरनजीत सिंह नरेंद्र सर मोदी और ने यकीन আমাদের दिलाया है। वज़ीर-ए-आज़म ने आज मैडम असम के जसप्रीत वज़ीर-ए-आला मैम सर्बानंद सोनोवाल উনি के একটা साथ इस নতুন वाक़े पर बात কনসেপ্ট की। লঞ্চ করেছেন आतिशबाजी में আইডিওমিটার। दमकल कारकुन की मौत এই हुई है। আইডিওমিটার কনসেপ্টটা कुएं से হচ্ছে कई যে दिनों तक স্টুডেন্টদের गैस का কাছে অনেক इस्तेमाल हो করে रहा था, প্রজেক্টের लेकिन আইডিয়া इसके থাকে वैज्ञानिक বা कल কোনো इसमें টিচারদের भयानक কাছে तौर पर প্রজেক্টের आग আইডিয়া लग থাকে, गई। आसपास কিন্তু के তাদের কাছে काफी ফান্ড मकानात, নেই। पेड़ पौधे, তাহলে ওরা যে खेतों में आग এইটাকে फैल गई। আইডিওমিটারে गैस এই इखलास के बाद ही প্রজেক্টটাকে ওরা आसपास के लोगों को हटा दिया गया था। कल मजीद প্রজেক্ট लोगों को প্রপোজালটাকে महफूज দেবে, मकामात তারপরে पर ले এখানে একটা जाया गया। এভলিউশন इंतजामिया কমিটি, सूरत हाल पर এক্সামিনেশন नजर কমিটি रख আছে, रही যেখানে है। বিভিন্ন वज़ीर-ए-आला ने মেন্টরস ज़ाती আছে, तौर पर বিভিন্ন हालात का কলেজের जायजा लिया। প্রিন্সিপালস मुख्तलिफ আছে, महकमे के তারা এটা तालमेल से ডিসাইড हालात করবেন पर যে काबू पाने এটা की সুটেবল कोशिश की কিনা, जा रही প্রজেক্টটা है। গ্রান্ট फौज পাওয়ার को যোগ্য भी काम কিনা, में लगाया गया है। তো সেইভাবেই वज़ीर-ए-आज़म नरेंद्र मोदी ने গ্রান্ট পেয়ে केदारनाथ থাকবে। এবার মনে अस्तरिन और করুন যে तामीर मंसूबे তারপরে की এটা पेशकदमी ওনাদের का जायजा প্ল্যাটফর্মও लिया। দেওয়া হবে उन्होंने आज কি वीडियो করে এটাকে कॉन्फ्रेंसिंग নিজের के जरिए স্টার্টআপ তৈরি করে उत्तराखंड মার্কেটে हुकूमत যায়। के साथ इस এছাড়া सिलसिले में बात আমাদের की। প্রত্যেক रामबान কলেজে से এমএচআরডি केदारनाथ থেকেও स्ट्रेच করেছে तक এখন আইআইসি आमदरफ्त को সেল, बेहतर करने का যে वज़ीर-ए-आज़म ने मशवरा दिया। उन्होंने कहा कि আইআইসি मौरूसी সেল अहमियत को এমএচআরডি তৈরি मद्देनजर করেছে, रखते সেই हुए সেলের पूरे
প্রথমে যে इलाके কি को করে बेहतर करना এন্টারপ্রেনারশিপ होगा। তৈরি করা যায়, কিভাবে স্টার্টআপে যাওয়া যায়, সেইগুলো भारत থেকে चीन প্রচুর सरहद ভাবে पर স্টুডেন্টদের कशीदगी অ্যাওয়ার कम করা है। হচ্ছে। मशरक़ी लद्दाख এছাড়া में चीनी বিভিন্ন फौजी রকম दस्ता 2 ইন্টার্নশিপের से 2.5 জন্য किलोमीटर पीछे हट गया ইন্টার্নশিলা है। বলে একটা भारतीय ইউনিভার্সিটি फौज भी প্ল্যাটফর্ম पीछे आ তৈরি रही করেছে। है। गुज़श्ता शनिचर भारत আমাদের और নাওলা चीन ইনস্টিটিউট অফ फौजी টেকনোলজি दस्ते के টপ लेफ्टिनेंट जनरल 100 सतह ने ইন্টার্নশিপ सरहदी প্ল্যাটফর্মের सूरत हाल पर মধ্যে मीटिंग की। इसके बाद से ही 2019 बतदरीज ফাইন্যান্সিয়াল ইয়ারে हालात ছিল, बेहतर এই होते বছরটা गए। এখনো आज আসেনি सूरत हाल पर कमांडर আপডেটটা। सतह की তো मीटिंग এইরকম होगी। প্রচুর প্ল্যাটফর্ম দিচ্ছে যে স্টুডেন্টরা मुल्क में বসে कोरोना ঘরেতে বসে एक्टिव কাজ করুক, প্রজেক্ট করুক, নিজে সেলফ মানে Dependent হোক। ডিপেন্ডেন্ট হোক, এই ধরনের স্টার্টআপ করছে। তো জিআইএস এর ওয়ান অফ দ্য বেস্ট আইডিয়া দ্যাট ইজ দ্য আইডিওমিটার প্ল্যাটফর্ম। তো আমি রিকোয়েস্ট করবো যে এই সবাই স্টুডেন্টরা আইডিওমিটার বলে ওয়েবসাইট সার্চ করুক, সার্চ করে গিয়ে আইডিওমিটার দেখুক, যে আইডিওমিটার সম্পর্কে জানুক। তো আমাদের এমডি স্যার অলরেডি বলেছেন যে যদি প্রজেক্ট ভালো হয় 50% তো উনি চেষ্টা করবেন যাতে ফাইন্যান্স করা যায়, কিন্তু এটা হচ্ছে যে প্রজেক্টটা একটা স্ক্রুটিনির মধ্যে হবে। যদি মনে হয় যে ভালো, তখনই এটা ফাইন্যান্স করা যাবে। আর এইখানে কিছু প্রজেক্ট অলরেডি কিন্তু স্যাংশন হয়েছে amount এটা একটা বড় grant। বড় আনন্দের ধরুন খবর। আমাদেরই কলেজের কিছু প্রজেক্ট অলরেডি স্যাংশন হয়েছে, সেটাই একটা বড় ঠিক। তাহলে বোঝাই যাচ্ছে যে কোভিড-19 কিন্তু সবকিছু শেষ করে দেয়নি, বরঞ্চ বলা যেতে পারে যে একটা দিগন্ত খুলে দিয়েছে। আমরা শুনলাম। আর এই সম্পর্কিত কোনো কিছু জানতে হলে আপনারা ওয়েবসাইটে যেতে পারেন www.gis.group.org। এইখানে আর যদি কোনো প্রশ্ন থাকে ফোন করতে পারেন 8902496651 এবং 907302479729 এই নম্বরে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে ছিলেন একেবারে ধারে ডক্টর আভালি ব্যানার্জি, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং পাশে প্রফেসর অনিলেশ দে, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই আসার জন্য। আর আপনারা যারা শুনলেন তারা বুঝতেই পারলেন যে থেমে যাওয়া নয়, দিগন্ত বিস্তৃত রয়েছে আকাশ, শুধু সুযোগের অপেক্ষায়। নিজেকে প্রস্তুত করুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন।